এটুআই প্রকল্পের 850 কোটি টাকা লুটপাট, জয় পলকের সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে দুদক। জুলাই হত্যাযজ্ঞের চার্জশিট 20 এপ্রিল, ভারতকে হাসিনার উপর বিধি নিষেধ আরোপের আহ্বান। শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র কুয়েট, আহত অন্তত 30। তিস্তার পানির ন্যায্য হিস্সা চায় বিএনপি, নদীতে নেমে বঞ্চিত মানুষের আহাজারি। উত্তরায় দম্পতিকে কোপানোর মামলায় 2 জন রিমান্ডে, কবজি আনোয়ার গ্রেপ্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদের সাথে আছে আমি সাব্বির আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে, পাসপোর্ট ভেরিফিকেশনে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন, হয়রানি মুক্ত হচ্ছে আবেদনকারীরা। পতিত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠদের বিরুদ্ধে এটুআই প্রকল্পের 850 কোটি টাকার লুটপাটের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এতে সাবেক আইসিটি উপদেষ্টা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে। দুদক বলছে, নির্দিষ্ট প্রতিষ্ঠানকে বারবার কাজ দেয়া, অপ্রয়োজনীয় কাজসহ নানাভাবে সরকারি অর্থ লোপাট হয়েছে। আর এটুআই সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক কাজে পতিত সরকার এই প্রতিষ্ঠানকে ব্যবহার করেছে। শাকের আরজু রিপোর্টে দেখুন বিস্তারিত। এসপায়ার টু ইনোভেট বা এটুআই প্রকল্পের 855 কোটি টাকা লুটপাটের খোঁজে আগারগাঁও আইসিটি টাওয়ারে দুদকের অভিযান। তথ্য বলছে, 2020 সালে 5 বছরের জন্য 855 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়। এই প্রকল্পে লুটপাটের হোতা আনির চৌধুরী। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। অভিযানে উঠে এসেছে, প্রকল্পের পদে পদে ঘটেছে অনিয়ম, দুর্নীতি। একই প্রতিষ্ঠানকে বারবার কাজ দেয়া, অপ্রয়োজনীয় কাজ সহ নানাভাবে সরকারি অর্থ লুটপাট করা হয়েছে। নাইস একটা প্রকল্প ছিল, সেই প্রকল্পে কিছু অনিয়ম মনে হয়েছে। এরপরে একপে নামক একটা প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মে একটু লিগ্যাল ইস্যু নিয়ে এখানে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের একটা ব্যাপার আছে, সেই অনুমোদনটা এখন পর্যন্ত আমরা পাইনি। প্রকিউরমেন্টে সম্পাদনের ক্ষেত্রে অনিয়ম হতে পারে, ভেন্ডর আপনার ঠিকাদার বলতে পারি, তারা নিয়োগ পেয়েছে কিভাবে, কি প্রক্রিয়াতে, সেগুলোতে কেউ ব্যক্তিগত স্বার্থ ব্যবহার করেছে কিনা, এখান থেকে অর্থ সরিয়ে নিয়েছে কিনা, সেই বিষয়গুলোই মূলত আজকে আমাদের ফোকাসে ছিল। 5 আগস্টের পট পরিবর্তনের পর এটুআইয়ের হেড অব প্রজেক্ট ম্যানেজমেন্টের দায়িত্ব নেন আব্দুল্লাহ আল ফাহিম। তিনি জানিয়েছেন, অভ্যন্তরীণ তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়ায় 14 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অনিয়মের পেছনে জয় পলকের সম্পৃক্ততাও খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত 14 জন কর্মকর্তার বিষয়ে কথা হয়েছিল, যাদের মধ্যে তদন্তে একটা রিপোর্ট পেয়েছি আমরা। এই রিপোর্টের আলোকে 5 জন কর্মকর্তা যারা আমাদের গভর্নমেন্ট কন্ট্রাক্ট হোল্ডার ছিল, তাদের কন্ট্রাক্ট আইসিটি ডিভিশনের পক্ষ থেকে শেষ করে দেওয়া হয়েছে। এছাড়াও 9 জন আমাদের কর্মকর্তা ছিলেন যারা ইউএনডিপির কন্ট্রাক্টেড। তো ইউএনডিপির পক্ষ থেকেও একটা তদন্ত চলছে। তাদেরকে এটুআই প্রোগ্রামের আমাদের সাথে যে কার্যক্রম ছিল এটুআই থেকে, সেই কার্যক্রম থেকে তাদেরকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এদিকে 13 কোটি টাকার অবৈধ সম্পদ ও 217 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ যশোর 4 আসনের সাবেক এমপি রণজিৎ কুমার রায় ও তার স্ত্রী সন্তানদের বিরুদ্ধে। এ বিষয়ে আলাদা 4 মামলা করেছে দুদক। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 20 এপ্রিল জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। তবে আগামী মাসের মধ্যেই তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে বলে আশা করছে প্রসিকিউশন। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের জাতিসংঘের রিপোর্টে সংগ্রহের জন্য অনুরোধ করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। বিস্তারিত শাকের আরজুর আরেকটি রিপোর্টে।
জুলাই আগস্ট গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের অক্টোবরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এদের মধ্যে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সহ ১৬ জনকে মঙ্গলবার তৃতীয়বারের মতো ট্রাইব্যুনালে হাজির করা হয়। তথ্য সংগ্রহ, লিপিবদ্ধ, যাচাই বাছাই অর্থাৎ সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত প্রতিবেদন দাখিলে ২ মাসের সময় প্রার্থনা করেন চিফ প্রসিকিউটর। সে সময় আদালত জানায় তাড়াহুড়ো করে গিয়ে যেন তদন্তে কোনো ত্রুটি না হয়। তারা বিভিন্ন জায়গায় যে সমস্ত কথাবার্তা বলেছেন, যে গণহত্যার জন্য যে সমস্ত নির্দেশাদি দিয়েছেন, সেই সব নির্দেশাবলী যে তাদের টেলিফোনিক অর্ডারের মাধ্যমে যে গিয়েছে, হত্যাকাণ্ড করে এক ছাত্র জনতাকে নির্মূল করার কথা বলা হয়েছে, সমস্ত টেলিভিশন চ্যানেলগুলো বন্ধ করে দেওয়ার কথা বলেছে, এই ধরনের কথোপকথন তারা যে করেছেন তাদের অজ্ঞাতে সেগুলো রেকর্ডেড হয়েছে, তো সেগুলো আমাদের হাতে আসছে। চিফ প্রসিকিউটর বলেন, তদন্তে প্রতিনিয়ত নতুন নতুন প্রমাণ হাতে আসছে। তদন্ত প্রতিবেদনে জাতিসংঘ রিপোর্টের কিছু বিষয় অন্তর্ভুক্ত করার কথাও জানান তিনি। আমরা জাতিসংঘের কাছে চেয়েছি যে তারা যে সমস্ত ম্যাটেরিয়ালের উপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করেছেন সেগুলো পাওয়ার ব্যাপারে আমরা তাদেরকে রিকোয়েস্ট জানিয়েছি। বিশ্ববিদ্যালয়গুলোতে যখন আমরা গণশুনানিতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে শত শত ভিকটিম তারা আসছেন, তাদের মোবাইলে যে ধারণকৃত ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন, যে ভিডিও ক্লিপস, সেগুলো আমাদেরকে তারা দিয়েছেন। হাসপাতালগুলোর থেকে আমরা বুলেটগুলো জব্দ করেছি। এরই মধ্যে এসব মামলায় অনেকেই জামিন আবেদন করেছেন। এ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, এই অপরাধ জামিন অযোগ্য, তবে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার একমাত্র আদালতের। আমরা এই জামিনের ঘোরতর বিরোধিতা করব এবং তথ্য প্রমাণ তুলে ধরব যে কেন এই আসামিদেরকে জামিন দেওয়ার কোনো সুযোগ নেই। এদিকে আসামি পক্ষের আইনজীবী জেডাই খান পান্না বলেন, আইনগত সুবিধা পাওয়া আসামিদের অধিকার। যে কোনো অপরাধী থাক আর না থাক, এটা বিচার্য বিষয়। আইনগত সুবিধা পাওয়া এবং সমর্থন দেওয়া এটা একটা আইনজীবীর নৈতিক অধিকার, এবং যে কোনো নাগরিকের আইনগত সুবিধা পাওয়া এটা নৈতিক অধিকার। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে এখন পর্যন্ত তালিকাভুক্ত করা হয়েছে ১৫০০-র বেশি শহীদদের নাম। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। গুম, আয়নাঘর আজকের না। নিপীড়ন, নির্যাতন শেখ মুজিবের আমল থেকেই শুরু হয়েছে। শেখ মুজিব যতটুকু করে যেতে পারেননি, শেখ হাসিনা তারই রেপ্লিকা অনুসরণ করে জনগণের উপর নিপীড়ন চালিয়েছে। এ কথাই বললেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, শেখ হাসিনাকে তরুণ নেতৃত্বই ক্ষমতাচ্যুত করেছে, তাই তাদের উজ্জীবিত রাখতে হবে। পিআইবিতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নেমে। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের উৎসব, এরই ধারাবাহিকতায় পিআইবির অডিটোরিয়ামে চিত্রলেখায় জুলাই অভ্যুত্থান নামে এই আয়োজন। অনুষ্ঠানের শুরুতেই শহীদ শাকিলের মা বিবি আয়েশা স্মৃতিচারণ করেন। এক পর্যায়ে শোকে জ্ঞান হারিয়ে স্টেজে পড়ে যান তিনি। সে সময় অনুষ্ঠানের পরিবেশ কিছুটা ভারী হয়ে ওঠে। শহীদদের প্রতি সম্মান জানাতে পালন করা হয় 1 মিনিট নীরবতা। পরে শহীদ শাকিলের মাকে নিয়ে আয়োজনের উদ্বোধন করেন উপদেষ্টা মাহফুজ আলম ও প্রেস সচিব শফিকুল আলম। সভায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, গত 16 বছরে অনেক চেষ্টা করেও শেখ হাসিনাকে নামানো যায়নি। তরুণরা চাওয়া মাত্রই তা সম্ভব হয়েছে। একদিন হঠাৎ তরুণরা বলল যে আমরা দাঁড়াবো, এবং দেখেন তারপরে কিভাবে চেঞ্জ এসছে। ওরা কিছু করতে পারেনি এবং এমনইভাবে তারা চলে গেছে যে এখন দেখেন তার পুরো পলিটিক্যাল ক্যারিয়ার ইজ ওভার। উঠে আসে জুলাই গণহত্যার বিচার প্রসঙ্গ। দেশের মানুষকে আশাহত না হওয়ার আহ্বান জানান উপদেষ্টা মাহফুজ আলম। গত 6 মাসে এই আহত দশা লাঘব করার হয়তো কিছু চেষ্টা করতে পেরেছি। পুরোটা করতে তখনই সক্ষম হব যখন এই নির্বিচার হত্যার কারিগরদেরকে বিচারের কাঠগড়ায় করাতে পারবো। তিনি বলেন, বাবার মতোই একনায়কতন্ত্র কায়েম করতে চেয়েছিলেন ফ্যাসিস্ট হাসিনা। রাষ্ট্রের টাকা খরচ করে আইনশৃঙ্খলা বাহিনীতে আদর্শিক গুন্ডা তৈরি করেছিলেন, সেখানে ছিলেন সাংবাদিকরাও। এই আদর্শিক গুন্ডারা বেসিক্যালি বাংলাদেশের হাজার হাজার মানুষের উপর যে গুম, খুন, নিপীড়নের একটা যে বাস্তুতন্ত্র ছিল, একটা ইকোসিস্টেম ছিল, এই ইকোসিস্টেমকে সাবস্টেনশিয়েট করেছে। তারুণ্যের উৎসবে জুলাই অভ্যুত্থান নিয়ে নির্মিত শ্রাবণ গুচ্ছ সহ আরও বেশ কয়েকটি চলচ্চিত্রের অভিষেক হয়। সাথে ছিল জুলাই অভ্যুত্থানের বাছাই করা আলোকচিত্র, গ্রাফিতি ও ভিডিও প্রদর্শনী। কথা বলি গণতান্ত্রিক এক স্বপ্ন রাষ্ট্রে।
নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ ছাত্র জনতা অভ্যুত্থান পরবর্তী বাস্তবতা মেনে নিয়ে সম্পর্ক এগিয়ে নিতে দিল্লির প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বাংলাদেশ ভারত সম্পর্ক নির্দিষ্ট সরকার কেন্দ্রিক হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত আনার জন্য বিচার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, এপ্রিলে বিমস্টেক সম্মেলনে দু দেশের সরকার প্রধানের বৈঠকের সম্ভাবনা রয়েছে। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে আগস্টে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকেই বাংলাদেশ ও ভারতের সম্পর্কে টানাপোড়েন শুরু। তবে এই অনিশ্চয়তার সম্পর্ক চায় না বাংলাদেশ। সোমবার ওমানের মাস্কাটে ৮ম ভারত মহাসাগরীয় সম্মেলনের ফাঁকে ভারতীয় সংবাদ মাধ্যম ইওনকে দেয়া সাক্ষাৎকারে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এমনটাই জানান। বলেন, ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী বাস্তবতা মেনে নেয় দুদেশের সম্পর্কের জন্য ইতিবাচক হবে। The change that took place in July, August, threw up some uncertainties about the relations. Let us accept the reality that what has happened, follow each other's requirements and go ahead with improving relations. একই দিন ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ ও ভারত সম্পর্ক নির্দিষ্ট সরকার কেন্দ্রিক হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তৌহিদ হোসেন। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে কথা বলেন তিনি। জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা রয়েছে। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফেরত আনতে শুরু হয়েছে বিচার প্রক্রিয়া। এ সময় ভারতে থাকাকালে শেখ হাসিনা যাতে কোনো উত্তেজনা সৃষ্টিকারী ও মিথ্যা বক্তব্য না দেন সেজন্য বিধিনিষেধ আরোপের অনুরোধ জানান তৌহিদ হোসেন। When she is staying in India, she keeps quiet and allows things to settle down, both for Bangladesh and for our relations. বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের বর্তমান সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে নিরাপত্তা ইস্যুতে ভারতের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করেন উপদেষ্টা। I don't see any reason why Indian security should be jeopardized because of that, because we are not going to do anything. ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাতের বিষয়টি ভারতের একান্ত ব্যাপার উল্লেখ করে বাংলাদেশ ট্রাম্পের নীতির সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করবে বলে জানান। If there is any change in US policy, we will of course try to adjust to that and ensure that the maximum benefits we can derive out of that relation. এপ্রিলে থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া বিমস্টেক সম্মেলনে ইউনুস মোদির বৈঠকের সম্ভাবনা নিয়েও কথা বলেন। So there is an opportunity for the two of them to meet. এছাড়া সাক্ষাৎকারে সংখ্যালঘু ইস্যু, সীমান্ত হত্যা ও আদানি বিদ্যুৎ প্রকল্প নিয়েও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শিক্ষার্থীরা ছাত্র রাজনীতির ঠিকানা এই বুয়েটে হবে না, এই কুয়েটে হবে না, দাবি মোদের একটাই, রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই সহ বিভিন্ন স্লোগান দিয়ে বিশ্ববিদ্যালয়ের হলগুলো প্রদক্ষিণের পর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে আসে। এর পরপরই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে তা কুয়েটের বাইরেও ছড়িয়ে পড়ে। ধাওয়া পাল্টা ধাওয়ায় 30 জন আহত হবার খবর পাওয়া গেছে। খানজাহান আলী থানার ওসি মোহাম্মদ কবির হোসেন জানান, কুয়েটে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, পরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ক্যাম্পাসে সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে। জাগো বাহে তিস্তা বাঁচাও স্লোগানে মুখরিত তিস্তা নদীর দুই পাড়। 48 ঘন্টা কর্মসূচির শেষ দিনে সকালে রংপুরের কাউনিয়ায় পানির ন্যায্য হিস্সা আদায় ও মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে তিস্তা নদী রক্ষা আন্দোলনের উদ্যোগে বিশাল পদযাত্রা বের হয়। পানিতে নেমে প্রতিবাদও জানানো অনেকে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। দ্বিতীয় দিনে রংপুর অঞ্চলের 5 জেলার 11টি স্থানে আবারও জড়ো হন তিস্তাপাড়ের শত শত মানুষ।
গঙ্গাচড়া উপজেলার মহিপুরে তিস্তা নদীর পারে আন্দোলনকারীরা পানিতে নেমে পানির ন্যায্য হিস্যার দাবিতে প্রতিবাদ জানান। এই তিস্তার ভাঙনে আমরা সর্বশান্ত। দীর্ঘদিন থেকে নানান সরকার নানান দেশ টালবাহানা করতেছে, আমাদের এই তিস্তার ন্যায্য হিস্যা আমাদেরকে দিচ্ছে না। রংপুর তথা উত্তরাঞ্চলের মানুষ যে জিনিসটি চায় যে তিস্তা নদীর ন্যায্য পানির যে হিস্যা, ন্যায্য পানির হিস্যা যাতে বাংলাদেশ পরিপূর্ণভাবে পায়। এর আগে সকালে লালমনিরহাটে তিস্তা নদী রক্ষা আন্দোলনের উদ্যোগে বিশাল পদযাত্রা বের হয়। পরে পদযাত্রাটি রংপুরের কাউনিয়ায় তিস্তা রেল সেতুতে এসে গণজমায়েতে পরিণত হয়। তিস্তা আন্দোলন রক্ষা কমিটির প্রধান সমন্বয়ক আসাদুল হাবিব দুলু এর নেতৃত্ব দেন। আন্দোলনের মাধ্যমে তিস্তা নদীর ন্যায্য হিস্যা ভারতের কাছ থেকে আদায় করা হবে বলে জানান তিনি। আমরা আশা রাখি যে তিস্তার এই দাবি ন্যায়সঙ্গত, যুক্তিসঙ্গত। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, তারা আমাদের দাবিকে মেনে নেবে। আন্তর্জাতিক নদী আইনে যতটুকু আমাদের পানি পাওনা সেটা আমাদেরকে দিবে। কর্মসূচিতে তিস্তায় চর জায়গা পানি বঞ্চিত মানুষ দুর্দশার কথা তুলে ধরে দ্রুত মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান। তিস্তা নদী আমার 7 বার ভাঙা দিচ্ছে, 7 বার ভাঙা দেওয়ার পর আমাদের কোনো আশ্রয় নাই। এখানে 2 বার যাতে সুন্দরভাবে খনন করা হয়, 2 বারে বাধা হয় এবং এখানে পর্যটকদের জন্য আস্তানা হয়। এদিকে নীলফামারীতে তিস্তা ব্যারেজের পশ্চিমে অবস্থান করছেন তিস্তাপাড়ের মানুষ ও বিএনপি নেতাকর্মীরা। পানির ন্যায্য হিস্যার দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হওয়ার কথা জানান তারা। বর্ষার সময় পানি দেয়, যখন বর্ষা বেড়ে যায় এখন পানির দরকার, এখন তারা পানি দিচ্ছে না। পানি যে ন্যায্য হিস্যার যে আন্তর্জাতিক আইন আছে সেই আইনে আন্তর্জাতিক আদালতে মামলা করার জন্য আমরা সুপারিশ জানাচ্ছি। এছাড়া কুড়িগ্রাম ও গাইবান্ধাতেও বিএনপির নেতাকর্মী ও স্থানীয়রা তিস্তা বাঁচাও আন্দোলন কর্মসূচি পালন করছেন। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। 16 বছরে ফ্যাসিস্ট হাসিনা ভারতকে ট্রানজিট সহ অনেক কিছু দিয়েও তিস্তার পানির ন্যায্য হিস্যাটুকু আদায় করতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে সমর্থনের আহ্বান জানান তিনি। এ সময় তিস্তা পাড়ের মানুষের সংগ্রাম সারা পৃথিবী প্রত্যক্ষ করেছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। সঙ্গে বাংলাদেশের 54টি যে অভিন্ন নদী, এই নদীর পানির ন্যায্য হিস্যা প্রাপ্তি এটা কোনো কারো করুণার বিষয় নয়, এটা আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি বাংলাদেশের প্রাপ্য। সকল আন্তর্জাতিক রীতিনীতি ভঙ্গ করে এই পলাতক স্বৈরাচার, এই খুনি স্বৈরাচার প্রতিবেশী দেশকে ট্রানজিট শিপমেন্টের বন্দর ব্যবহারের একতরফা সুবিধা দিয়ে গেছে। আগামী জাতীয় নির্বাচনে আপনাদেরকে আপনাদের প্রিয় দল বিএনপির পাশে থাকতে হবে। দেশবাসীর সমর্থন থাকলে ইনশাল্লাহ আমরা এই ধরনের তিস্তা সহ আরো যেই কাজগুলো আছে ইনশাল্লাহ সেই কাজগুলো বা সেই সমস্যার সমাধান করার আমরা সুযোগ পাবো ইনশাল্লাহ। প্রয়োজনে র্যাবকে নতুন করে গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি। কিশোর গ্যাং ও ছিনতাই আগের চেয়ে কমে আসছে বলেও দাবি করেন তিনি। প্রতিদিন নানা দাবির কারণে আইন শৃঙ্খলা বাহিনী নিয়মিত দায়িত্ব পালন করতে পারছে না বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হয়েছে এবং এইটা ব্যাপারে আমরা একটা প্রপোজাল পাঠিয়েছি, মানে একটা আইডিয়া দেওয়া হয়েছে, একটা নাম এবং ড্রেসের ক্ষেত্রে আমরা আগামী সবাই যেহেতু সবাই এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে, তারপরে দরকার হলে নতুন করে গঠন করা হবে। বিগত ফ্যাসিস্ট সরকার জনগণকে অত্যাচার নিপীড়নের জন্য এবং তাদের অপকর্ম জায়েজ করার জন্য জেলা প্রশাসকদের ব্যবহার করেছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল এ মন্তব্য করেছেন। জেলা প্রশাসকদের আইন অনুযায়ী কাজ করার আহ্বান জানান তিনি। অন্যদিকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে বৈঠক শেষে এসব কথা বলেন তারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। রাজধানীর ওসমানী মিলনায়তনে 3 দিনব্যাপী ডিসি সম্মেলনের শেষ দিনে বিভিন্ন বিষয়ভিত্তিক সেশনে সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা, সামরিক বেসামরিক ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিরা অংশ নেন। সম্মেলনে আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিত্যপণ্যের দাম, নাগরিক সেবা সহ গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন জেলা প্রশাসকরা।
স্যার বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি স্যার। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন উপদেষ্টা সহ কর্তা ব্যক্তিরা। আমি মনে করি জনগণের কথা বিবেচনা করে জনগণের সেবায় যেন কোনো বিঘ্ন না ঘটে, সেই জন্যই স্থানীয় সরকার নির্বাচনটা হওয়া উচিত। যারা আওয়ামী লীগ করেছে কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নয়, তারা ক্ষমা চেয়ে আবার মেইন স্ট্রিমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে এবং সেই জায়গা থেকে কেউ যদি নির্বাচন করে তাতেও কোনো বাধা নেই। আগস্টে লুট হওয়া 1400 অস্ত্র এবং 2.5 লাখ গুলি এখনও উদ্ধার হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। প্রায় 6000টি অস্ত্র লুট হয়েছিল, তার মানে তার 3 ভাগের 4 ভাগ কিংবা তারও বেশি উদ্ধার হয়ে গেছে। এটা একটা বড় সাফল্য আমি বলবো। অত্যাচার এবং তাদের দোষরা বিভিন্ন জায়গায় সংগঠিত হচ্ছে এবং কর্মসূচি দিচ্ছে এবং তারা দেশকে একটা অরাজকতার দিকে নিয়ে যেতে পারে, সে ব্যাপারে তাদেরকে সজাগ থাকতে হবে। যতদিন প্রয়োজন ততদিন ডেভিল হান্ট অভিযান চলবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন শৃঙ্খলা উন্নতির জন্যই তো আমরা এই যে একটা অপারেশন চালাচ্ছি ডেভিল হান্ট, এটা তো আপনারা জানেন এবং আপনারা এই থেকে সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন। জেলা প্রশাসকদের আইন অনুযায়ী কাজ করার আহ্বান জানান আইন উপদেষ্টা। আমরা আশা করব ভবিষ্যতে বাংলাদেশে যেই দলই ক্ষমতায় আসুক, কোনোদিন যেন আমাদের যে প্রশাসন ক্যাডারে যে অসীম আমাদের সম্ভাবনা শক্তি রয়েছে, এটা যেন জনগণকে নিপীড়নের কাজে না লাগিয়ে আমাদের সংবিধানে যেভাবে বলা আছে জনগণের সেবা করার কাজে যেন লাগে। আগামী নির্বাচনে জেলা প্রশাসকরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে বলে আশা পরিবেশ উপদেষ্টার। এবারের তো একটা নির্দলীয় ব্যবস্থাপনায় হবে, কাজে এবারে ডিসিদের দলীয় তকমা থাকার কোনো কারণ নেই, কোনো সুযোগও নেই। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কাজ করছি ইলেকশন নিয়ে, আপনার ইউ আর অলসো সহযোদ্ধা আমাদের। আমি বলেছি আপনারা আমাদের সহযোদ্ধা। আমরা একটা যুদ্ধে নেমেছি। যুদ্ধ কিসের যুদ্ধ? এই যুদ্ধ হচ্ছে একটা সুন্দর ইলেকশন উপহার দেওয়ার যুদ্ধ। তা আমি বলছি যে আপনারা আমাদের সহযোদ্ধা হিসাবে থাকবেন এবং আপনারা এখন থেকে কাজ শুরু করেন। ওনারা কথা দিয়েছেন যে ওনারা সেভাবে কাজ করবেন। আমরা বলেছি যে আপনারা ব্লেম গেম বাদ দেন, ওই যে অমুকে এটা করেছে তমুকে এটা করেছে ওই জন্য আমরা পারি না, এই সমস্ত বাদ দেন। ব্লেম গেম নয়, আমরা সামনের দিকে আগাই, সামনের দিকে তাকাই, সামনে আমাদের যেটা করতে হবে সেটা নিয়ে আমরা চিন্তা করি। অতীতে কি হয়েছে এটা নিয়ে ঘাঁটাঘাঁটি করতে করতে আমাদের নিজেদের কাজ তো আমরা ফেলে রাখতে পারবো না। আমরা তাদেরকে বলেছি যে আপনারা লেট আস লুক ফরওয়ার্ড এবং আমরা একসাথে হাতে হাত মিলিয়ে ইনশাল্লাহ কাজ করব এবং তারা এটা আমাকে ওয়াদা দিয়েছেন এবং তাদের সাথে তো আমাদের আরও বসতে হবে ভবিষ্যতে। আমরা যখন অ্যাজ ইউ মুভ ফরওয়ার্ড তাদের সাথে আরও মিটিং করবো, ঘন করবো। আমাদের কমিশনার মহোদয়রা ভিজিট করেন, আমি নিজেও ভিজিট করি, তাদের তো দেখা তো হবেই এবং আপনাদের সহযোগিতা লাগবে ইকুয়ালি। আপনারা আমাদের মেসেজটা জাতির কাছে পৌঁছে দেন, আপনারা দিচ্ছেন, অলরেডি দিচ্ছেন। আপনাদের সহযোগিতা আমরা চাইব আপনাদের সবাইকে যাতে। আরেকটা জিনিস আমি বলেছি, দেখেন আগে যেটা হয়েছে নানাবিধ চাপ এসছে আপনাদের উপরে। আমি ওনাদেরকে এশিওর করেছি আমরা উপর থেকে অবৈধ কোনো চাপ আমরা দিব না, কোনো চাপ দিব। আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ করব, আমাদের যা ক্ষমতা আছে ইসির, আপনারা আপনাদের আইনের সর্বোচ্চটা প্রয়োগ করবেন। আমরা অন্যায় কোনো চাপ আপনাদের উপর দিব না, আর উপরের থেকে কোনো চাপ আসলে এটা অ্যাবজর্ব করব আমরা। আপনাদের কোনো চাপের মধ্যে থাকতে হবে না, আপনারা শুধু আইন অনুযায়ী আইনে যা ক্ষমতা দেওয়া আছে আপনাদেরকে সেই ক্ষমতাটা আপনারা প্রয়োগ করেন, সেটা চাই। আমরা কিন্তু আইনের ঘাটতি দেখি না, প্রয়োগের ঘাটতি দেখেছি অতীতে। ইন্ডিপেন্ডেন্টলি অ্যাজ পার ল ওনারা ক্ষমতাটা প্রয়োগ করতে পারেন নাই অতীতে। এটাই তো এর ফলশ্রুতিতে আমরা যা হওয়ার আমরা দেখেছি। শুধু আমরা চাই যে তারা আইনটা সঠিকভাবে প্রয়োগ করুক, আমরা সেই অনুরোধটা করেছি। তারপরে আপনাদের সবাইকে ধন্যবাদ, ইনশাল্লাহ দেখা যাবে। দর্শক, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে প্রধান নির্বাচন কমিশনার ডিসি সম্মেলনে কথা বলছিলেন। তিনি যেমনটা বলছিলেন, এবারের নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে আইনের সর্বোচ্চ প্রয়োগ, এর পাশাপাশি আগের নির্বাচন কমিশনারদের ব্যর্থতার কথাও কিন্তু তিনি বলেছেন। চলে যাচ্ছে আমাদের পরবর্তী সংবাদে। রাজধানীর উত্তরায় এক দম্পতিকে প্রকাশ্যে কোপানোর ঘটনায় মূল 2 অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ওই 2 জন বাদেও এই মিশনে অংশ নিয়েছিল কিশোর গ্যাংয়ের আরও 7 থেকে 8 জন। এই ঘটনায় দায়ের করা হয়েছে মামলা। এ নিয়ে এ পর্যন্ত গ্রেফতার হয়েছে 3 জন।
ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। এদিকে পুলিশ বলছে অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। আরো জানাচ্ছেন দীপু শিকদার। এখানে পড়া যাওয়ার পর উনি এই মহিলা উনার স্বামীকে একটা কিছু মানে মারতে দিয়েছে, ভাই যা হয়েছে এইভাবে করতেছে। আর আমরা সব ওই জায়গায় দাঁড়িয়েছিলাম, কিন্তু আমাদের কাছে সবার কাছে ওদের বড় বড় হাউসা, আমাদের কাছে কিছু নেই। বাগবিতণ্ডার জেরে সোমবার রাতে উত্তরা 7 নম্বর সেক্টরের 8 নম্বর সড়কে ধারালো অস্ত্র দিয়ে এক দম্পতির উপর হামলার দৃশ্য ধরা পড়ে 13 সেকেন্ডের ভিডিওতে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ভিডিওতে দেখা ওই 2 জন ছাড়াও 7 থেকে 8 জন ঘটনাস্থলে ছিল। ওই পাশ থেকে 2টা মোটরসাইকেল ঢুকছে আর এই পাশ থেকে একটা ছিল। ঢোকার পরে ওই যে ঠিক আপনার হচ্ছে 8 নম্বর রোডে 12 নম্বর হাউসের সামনে কোবাকুবি করতেছে। তারা দোষে মারছে, কিন্তু তারা কিন্তু ছিল না বলতে তারা 2 জন কোবাইছে না, ছিল তবে আশেপাশে, কিন্তু যে 2 জন মেইন ক্যারেক্টার তারা কিন্তু ধরা খাইছে না। হামলাকারীদের প্রতিরোধ করেন স্থানীয়রা। এক পর্যায়ে তাদের পাকড়াও করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এই সময় তাদেরকে আটক করতে না চাওয়ায় পুলিশের উপর চড়া হয় জনতা। স্থানীয়দের অভিযোগ, পুলিশের হেফাজতে থাকা অবস্থায় আটক 2 জন তাদেরকে হুমকি দেয়। এছাড়াও থানা পুলিশের বিরুদ্ধে রয়েছে তাদের ক্ষোভ। 2টারে ধরছি সন্ত্রাসী, ধরার পরে পুলিশের ভ্যানে বইয়া ওরা মানে আমাদের দিতে আছে, হত্যার হুমকি দিতে আছে। ভাই এরা কিশোর গ্যাংয়ের পুলিশই বলে দেখতেছে, আমরা কাজ করতেছি, কতটুকু কাজ করতেছে এটা ওনারাই জানে। অবশ্যই আতঙ্কিত, এবং আমরাও তো এমন সংখ্যায় আছি, ঘর থেকে বের হওয়াটা আমাদের জন্য এখন ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে আর কি। পুলিশ বলছে এই ঘটনায় 2 জনকে গ্রেফতার দেখানো হয়েছে, বাকিদের ধরতে চলছে অভিযান। একজনের নাম মোবারক হোসেন, আরেকজনের নাম রবি রায়। জড়িত অন্যান্য যারা রয়েছে তাদেরকে গ্রেফতারের জন্য অভিযানে পরিচালনা করছি। বাকিদেরও ধরতে পারলে এবং তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে যে জানা যাবে আসলে কী কারণে ঘটনা সংঘটিত হয়েছে এবং এটার সাথে আর কারা কারা জড়িত রয়েছে। এই ঘটনা নিয়ে কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টাও। উত্তরায় যে এই ঘটনা ঘটছে, কিন্তু এটা সাথে সাথেই কিন্তু তাদের আইনের আওতায় আনা হয়েছে। কিশোর গ্যাং ছিনতাই আগের থেকে কিন্তু অনেকটা কমছে, বাট তাও এখনো সহনীয় পর্যায়ে আসেনি। মঙ্গলবার বিকেলে এই ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আর গ্রেফতার দেখানো 2 জনকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর সব সন্ত্রাসীকে আইনের আওতায় আনার অঙ্গীকার করেছে র্যাব। মোহাম্মদপুর থেকে ভয়ঙ্কর সন্ত্রাসী কবজি আনোয়ারকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে কথা বলেন র্যাব 2-এর অধিনায়ক খালিদুল হক হাওলাদার। মাহাদা মিনহাজের প্রতিবেদন। মানুষের হাতের কবজি কেটে টিকটকে এভাবেই উল্লাস করত রাজধানীর মোহাম্মদপুর এলাকার আতঙ্ক কবজি কাটা আনোয়ার। ছিনতাই, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, মাদক কারবার, কুপিয়ে জখম কিংবা কুপিয়ে হত্যা, এমন কোনো অপরাধ নেই যা কবজি আনোয়ার করেনি। বেশ কিছু চাঞ্চল্যকর মামলার আসামি হওয়ার পর গত বছর গা ঢাকা দেয় আনোয়ার। সোমবার রাতে র্যাব 2-এর অভিযানের 2 সহযোগী সহ রাজধানীর কেরানীগঞ্জ থেকে ধরা পড়ে সে। মঙ্গলবার সকালে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অভিযান সহ আনোয়ারের অপরাধের বিস্তারিত তুলে ধরেন র্যাব 2-এর অধিনায়ক খালিদুল হক হাওলাদার। কিশোরদের ব্যবহার করে মাদক, অস্ত্র, ছিনতাই, চাঁদাবাজি সহ অন্যান্য অপকর্মগুলো সে নিয়মিত করে প্রচুর টাকা পয়সা অর্জন করে। র্যাব জানায় কোনো ডিভাইস ব্যবহার করত না আনোয়ার, এজন্য তাকে গ্রেপ্তার করতে হয় ম্যানুয়াল পদ্ধতিতে। সে কোনো মোবাইল ফোন ব্যবহার করে না, তার কোনো মোবাইল নেই, সাথে কখনো সে মোবাইল রাখে না। তার পিছনে আমরা ম্যানুয়াল পদ্ধতিতে, অর্থাৎ আপনার গোয়েন্দা নজরদারি পদ্ধতি আমরা ব্যবহার করি। অপরাধ সংগঠনে কিশোর গ্যাংকে ব্যবহার করত আনোয়ার, এজন্য সে কিশোরদের কবজি কাটার প্রশিক্ষণও দিত। একটা ছোট 12-13 বছরের বাচ্চা সামুরাই দিয়ে কোপাচ্ছে দিনে দুপুরে, এবং সে বিহাইন্ড দ্য সিন প্রশিক্ষণ দিচ্ছে। আনোয়ারের স্বীকারোক্তির পর সিটি স্বপন নামে এক মাদক ডিলারকেও আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায়। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। পাসপোর্ট করার ক্ষেত্রে আর থাকছে না পুলিশ ভেরিফিকেশন। নানা ধরনের তদন্ত ও অনিয়ম বন্ধে সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ। তবে রোহিঙ্গা বা ভিনদেশি যাতে জাতীয় পরিচয়পত্র জালিয়াতি না করতে পারে, সেজন্য সরকারের কঠোর হওয়ার প্রতি জোর দেন তারা। তফসির হাসানের ক্যামেরায় আসিফ সমিতির রিপোর্ট। পাসপোর্ট করার ক্ষেত্রে এবার পুলিশ ভেরিফিকেশনের হয়রানি থেকে মুক্তি পাচ্ছে সাধারণ মানুষ। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত পরিপত্র জারি করে। এতে বলা হয়, জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদের ভিত্তিতে আবেদনকারীকে পাসপোর্ট দেয়া হবে। পাসপোর্ট নবায়নের ক্ষেত্রেও জাতীয় পরিচয়পত্রের তথ্যই
চূড়ান্ত বলে গণ্য হবে। সরকারের এমন ঘোষণার পরই অনেকটা হাঁপ ছেড়ে বেঁচেছেন সাধারণ মানুষ। তাদের অভিযোগ, পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন এক বিড়ম্বনার নাম। পাসপোর্টের ভেরিফিকেশনের জন্য শুধু টাকা দিয়ে আসছি, এতে আমার ভেরিফিকেশন হয়ে গেছে। বড় হয়রানি হলো পুলিশের যে হয়রানি, তারা ফোন করে তাদের বিকাশ নাম্বার দেয়। যদি আমি আলাদা আলাদা করে প্রত্যেকটা কাজের জন্য এক একটা বার পুলিশ ভেরিফিকেশন রাখি আর আমাদের পুলিশের মধ্যে যদি দুর্নীতি করার সুযোগ দেই, তাহলে তারা সেই দুর্নীতিটা করবে বারবার, আর বারবার মানুষ এই ভোগান্তির মধ্যে পড়বে। একটা পাসপোর্ট করতে তার 5 থেকে 7 হাজার টাকা খরচ, এইভাবে দেখা যায় এরে দিতে হয় 2,000 টাকা। ওই লোকটার একটা পাসপোর্ট বানাতেই তার 1 মাসের কামে চলে যায়। পাসপোর্ট করার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদ বাধ্যতামূলক। তবে বিগত দিনে বাংলাদেশে অবস্থান করা অনেক রোহিঙ্গা বা ভিনদেশি নাগরিকরা বাংলাদেশের পরিচয়ে পাসপোর্ট নেয়ার ঘটনা ঘটেছে। বেআইনি এই বিষয়টি ঘটেছে আবার আর্থিকভাবে দুর্নীতিবাজ কর্মকর্তাদের যোগসাজশে। যদি আপনি ভোটার লিস্টে রোহিঙ্গাদের না অন্তর্ভুক্ত করেন, তাহলে তো এরা পাসপোর্ট পাবে না। যদি নির্বাচন কমিশন সেভাবে সঠিকভাবে কাজ করে, তাদেরকে দেখে সেভাবে তদন্ত করে, তাহলে অবশ্যই ওরা পাসপোর্ট পেতে পারে না। পুলিশ ভেরিফিকেশন তদারকি করে পুলিশের বিশেষ শাখা। বাংলাদেশ পাসপোর্ট আদেশ 1973 সালের 5-2 ধারা মোতাবেক যা নির্বাহ করা হতো। সরকার কর্তৃক যেভাবে নির্দেশনা দেওয়া হয়, আমরা সেভাবে এইসব কাজে পূর্বে করে আসছি এবং ভবিষ্যতেও সেই সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা দায়িত্ব পালন করব। নতুন পরিপত্রের আলোকে এখন থেকে পাসপোর্ট পাবেন নাগরিকরা। আসিফ সুমিত, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। জল বিদ্যুতের সম্ভাবনা কাজে লাগাতে বাংলাদেশের সাথে যৌথ বিনিয়োগে আগ্রহী ভুটান। আবারও আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। জল বিদ্যুতের সম্ভাবনা কাজে লাগাতে বাংলাদেশের সাথে যৌথ বিনিয়োগে আগ্রহী ভুটান। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশটির রাষ্ট্রদূত রিনচেন কিউয়েনসাইল বিদায়ী সাক্ষাতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে কথা বলেন। বিকল্প ইন্টারনেট কানেকশন পেতে বাংলাদেশ সাবমেরিন কোম্পানির সাথে চুক্তি করতে ভুটান আগ্রহী বলেও জানান তিনি। রাষ্ট্রদূত বলেন, কুড়িগ্রামে ভুটানের বিনিয়োগকারীদের জন্য বিশেষ ইকোনমিক জোনের কাজ অনেকটাই এগিয়েছে। এটি হলে সে অঞ্চলে অনেক নতুন কর্মসংস্থান তৈরি হবে, সেখানে ভুটানের পাশাপাশি বিশ্ববাজারের জন্য পণ্য তৈরি হবে। কোনো এক কারণে অগস্ট মাসকে যারা উচ্চারণ করতে চায় না, তারাই 5 অগস্টের গণ অভ্যুত্থানকে 36 জুলাই নামকরণ করেছে বলে মন্তব্য করেছেন ডক্টর আব্দুল মঈন খান। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে গণ অভ্যুত্থান, গণপ্রত্যাশা ও রাষ্ট্র সংস্কার বিষয়ক এক সেমিনারে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কার চলবে, পাশাপাশি যথাসময়ে নির্বাচনেরও ব্যবস্থা করতে হবে। কেন আমরা 5 অগস্টের গণ অভ্যুত্থান না বলে 36 জুলাইয়ের গণ অভ্যুত্থান কেন বলছি? এর পেছনে কোন সাইকোলজি কাজ করেছে সেটা উন্মোচন করতে। এর পেছনে কোনো রাজনৈতিক কোনো বিশ্লেষণ রয়েছে, আমি সেটা বিশ্বাস করি। এবং আমি এটাও বিশ্বাস করি যে কোনো কারণে তারা অগাস্ট নামটি উচ্চারণ করতে চায়নি, সেই কারণে তারা এটাকে 36 জুলাই বলছে, অগাস্টের নাম। কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে সন্তুষ্ট করার জন্য কিন্তু এই সরকার আসে। এই সরকার কিন্তু একটি বিশাল সার্বিক দায়িত্ব নিয়ে এসেছে। সেই দায়িত্বটি কি? স্বৈরাচার থেকে বাংলাদেশকে গণতন্ত্রে রূপান্তর করতে হবে। দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সাথে প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে জোটের নেতারা বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে তারা 7 দফা দাবি তুলে ধরেছেন। জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিতর্কে সরকার সংসদ নির্বাচন বিলম্বিত করলে তা আত্মঘাতী হবে বলেও মন্তব্য করেন বাম জোটের নেতারা। এ বছরের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার দাবিও জানান তারা। অল্প দিনের মধ্যে তারা যদি নির্বাচন কমিশনকে জাতীয় সংসদ নির্বাচনের কথা না বলে, তখন তো আমাদের বলতেই হবে তারা কালক্ষেপণ করছে। আমরা কোনো অজুহাতে আর কালক্ষেপণ দেখতে চাই না। দ্রুততম সময় আমরা নির্বাচন তারিখ ঘোষণা চাই। এই ডিলে জাতির জন্য আত্মঘাতী হবে। এই সরকার যদি যতই কালক্ষেপণ করবে, ততই নানা জটিলতা দেশে বাড়বে। সেজন্যই আমার বাম জোট মনে করি যে জাতীয় নির্বাচনটা আগে হওয়া দরকার।
ঢাকায় নবনিযুক্ত মালয়েশিয়ান হাই কমিশনার মোহাম্মদ সুহাদা বিন ওসমানের সাথে সাক্ষাৎ ও মত বিনিময় করেছেন আমার বাংলাদেশ এবি পার্টির নেতারা। দুপুরে মালয়েশিয়ান হাই কমিশন কার্যালয়ে এ মত বিনিময় হয়। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও অভ্যন্তরীণ নির্বাচন কমিটির প্রধান ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া, আন্তর্জাতিক বিষয় কমিটির প্রধান ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি সহ অন্য নেতারা সঙ্গে ছিলেন। এর আগে হাই কমিশন অফিসে এবি পার্টির প্রতিনিধি দলকে স্বাগত জানান দূতাবাসের সহকারী মিজ ওনি। এবি পার্টি নেতারা গবেষণা ভিত্তিক নীতি প্রণয়ন ও সমস্যা সমাধানের রাজনৈতিক কর্মকৌশল বিষয়ে হাই কমিশনার মোহাম্মদ ওসমানকে অবহিত করেন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র, রাশিয়া। সন্ধ্যার 21 সংবাদে আমন্ত্রণ আরও একবার। টেকসই অর্থনৈতিক অগ্রগতির জন্য টেকসই কৃষি প্রযুক্তি নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার বিলস আয়োজিত এক সেমিনারে কথা বলেন তিনি। শফিকুল আলম বলেন, বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধ শুরু হচ্ছে। এমন পরিস্থিতিতে খাদ্য নিয়ে কোনো ঝুঁকি নেওয়া যাবে না। 2008 সালে টাকা থাকা সত্ত্বেও বিশ্ববাজার থেকে চাল কিনতে পারেনি বাংলাদেশ। আর সময় মতো খাদ্য আমদানি করতে না পারার কারণে তো 1973 সালে দুর্ভিক্ষের মুখেই পড়তে হয়েছিল বাংলাদেশকে। তাই উন্নত কৃষি প্রযুক্তির মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে সরকার। এগ্রিকালচার থেকে যেই প্রোডাক্টিভিটিটা আমরা চাই সেটা আসলে বাংলাদেশ পাচ্ছে না, আরও পাওয়া উচিত। বাংলাদেশের এত বেশি প্রোডাক্ট উৎপন্ন করা উচিত যাতে ইট ক্যান বি দ্য নেক্সট বিগ থিং ইন আওয়ার এক্সপোর্ট বাস্কেট, যেটা এখনও কিছু কিছু হচ্ছে। এগ্রো প্রসেসিং এক্সপোর্ট বেড়েছে আমি বলবো, কিন্তু এটা যেই এক্সপেকটেশন অনুযায়ী হওয়ার কথা ছিল সেটা হয় নাই। 10 লাখ টাকা মুক্তিপণে ছাড়া পেলেন বান্দরবানের লামা থেকে অপহৃত হওয়া 25 শ্রমিক। সকালে তাদেরকে ছেড়ে দেয় সন্ত্রাসীরা। এর আগে গতকাল বিকেলে একজন পালিয়ে আসেন। বর্তমানে তারা কক্সবাজারের চকরিয়ার ঈদগাহ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। পুলিশ জানায়, ভোরে লামার মুরংঝিরি পাড়া থেকে 26 জন রাবার শ্রমিককে অপহরণ করে সন্ত্রাসীরা। তাদের উদ্ধারে অভিযান চালায় যৌথ বাহিনী, তবে 3 দিনেও তাদের খোঁজ মেলেনি। আজ সকালে তারা মুক্তিপণের বিনিময়ে ফিরে আসে। এর আগে গত 1 ফেব্রুয়ারি একই উপজেলার সরইয়ের লিংপুং এলাকা থেকে 7 শ্রমিককে অপহরণ করা হয়। পরে যৌথ বাহিনীর অভিযানের মুখে তাদের ছেড়ে দেয় সন্ত্রাসীরা। এরই সাথে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। এটুআই প্রকল্পে 850 কোটি টাকার লুটপাট, জয় পলকের সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে দুদক। জুলাই হত্যাযজ্ঞের চার্জশিট 20 এপ্রিল, ভারতকে হাসিনার উপর বিধি নিষেধ আরোপের আহ্বান। শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষের রণক্ষেত্র কুয়েট, আহত 30। তিস্তার জলের ন্যায্য হিস্সা চায় বিএনপি, নদীতে নেমে বঞ্চিত মানুষের আহাজারি। উত্তরায় দম্পতিকে কোপানোর মামলায় 2 জন রিমান্ডে, কবজি আনোয়ার গ্রেপ্তার। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে।